তারপরে ডেলিরিয়াম, হ্যালুসিনেশন, এগুলো তারা কমাতে সাহায্য করে। মেইনলি এটা নেগেটিভ সিমটম যে 4A তোমাদেরকে দেখিয়েছিলাম, অ্যাফেক্ট ফ্ল্যাটেনিং, অ্যানহেডোনিয়া, তো অ্যাভুলেশন, এই যে এই চারটা সিমটমস তারা রিডিউস করতে, সোশ্যাল উইথড্রল, সেটা মেইনলি বলা হয় ফার্স্ট জেনারেশন ইজ নট ভেরি মাচ ইফেক্টিভ ইন ট্রিটিং নেগেটিভ সিমটমস। সেক্ষেত্রে সেকেন্ড জেনারেশনকে পজিশন বা একটু হাইলাইট করা হয়েছে, যে ফার্স্ট হাইলাইটিং পয়েন্ট হচ্ছে সেকেন্ড জেনারেশনের ওভার ফার্স্ট জেনারেশন, সেটা হচ্ছে ইপিএস সাইড ইফেক্টস বা ফিউয়ার এক্সট্রা পিরামিডাল সিমটমস, যেটা কম হয় সেকেন্ড জেনারেশনে কম্পেয়ার টু ফার্স্ট জেনারেশন। আর বলা হয় যে সেকেন্ড জেনারেশন ইজ মোর ইফেক্টিভ ইন ট্রিটিং অর ইন রিডিউসিং নেগেটিভ সিমটমস। যদিও এখনকার ক্লিনিক্যাল ট্রায়ালে বলছে, বাট in clinical practice, second generation are still showing baffling results in reducing negative symptoms. So we can say it's yet unclear, although they're positioned to treat better the negative symptoms, but it is unclear if they are better in reducing negative symptoms when compared to first generation. এছাড়া দেখো যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক প্রোল্যাক্টিন লেভেল, ইউজুয়ালি ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক এনহ্যান্সেস প্রোল্যাক্টিন লেভেল বা প্রোল্যাক্টিন সিক্রেশন ফ্রম দ্য, তোমরা তো জানো যে প্রোল্যাক্টিন সিক্রেশন হয় পিটিউটারি গ্ল্যান্ড থেকে, পিটিউটারি গ্ল্যান্ডের অ্যান্টিরিয়র পোর্শন থেকে, যেটা হাইপোফেজিয়াল সার্কুলেশন, হাইপোথ্যালামিক হাইপোফেজিয়াল সার্কুলেশনে ডোপামিন এটাকে সবসময় সাপ্রেসড রাখে ল্যাক্টোট্রপস থেকে, যেন প্রোল্যাক্টিন সিক্রেশন না হয়। প্রোল্যাক্টিন গোস ফর এনলার্জমেন্ট অফ মেমারি গ্ল্যান্ড অ্যান্ড মিল্ক প্রোডাকশন। তো যখন ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক অল D2 রিসেপ্টরকে বন্ধ করছে, তখন এলিভেটেড প্রোল্যাক্টিন লেভেল will be there, but dopamine is not no more present there to suppress the secretion of prolactin from the lactotropes. আর এই সিমটমস গুলো সাধারণত সেকেন্ড জেনারেশনে দেখা যায়। এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টস এখানে একটু উল্টাপাল্টা আছে, তোমরা একটু দেখে নিও। ফিউয়ার এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টস আছে। আরেকটা ফার্স্ট জেনারেশন ইউজুয়ালি, তারপরেও কিন্তু অল অ্যান্টিসাইকোটিক্স শুড be under observation, তবে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম which could be life threatening। আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, যে আমি তোমাদের একসময় সেরোটোনিন সিনড্রোম পড়িয়েছিলাম অল্প, কেস স্টাডি 5th ইয়ারে। তাই নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম কিন্তু ভেরি ক্লোজ টু সেরোটোনার্জিক সিনড্রোম বা সেরোটোনিন ক্রাইসিস যেটাকে বলা হয়, যেটা ওই যে অ্যামিট্রিপটিল, নরট্রিপটিল, মাউ ইনহিবিটরস, অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে অন্য কোনো যদি সেরোটোনার্জিক ড্রাগ ব্যবহার করা হয়, দেয়ার ইজ এ sudden rush of serotonin in the CNS, which can lead to this symptom, which is very close to neuroleptic malignant syndrome. তাহলে serotonin crisis আর neuroleptic malignant symptoms এর দিক দিয়ে very close, কিন্তু neuroleptic malignant syndrome happens as a side effect of mainly first generation antipsychotic, for example haloperidol, butyrophenols, trifluoperazine, এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। আর এই সিনড্রোম গুলো সাধারণত সেকেন্ড জেনারেশনে এই সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইভেন্টস গুলো দেখা যায় না সেকেন্ড জেনারেশনে। বাট সেকেন্ড জেনারেশন নাও ইন কমন প্র্যাকটিস, ডাক্তাররা ওয়াইডলি ইউজ করে, বাট দে ডু হ্যাভ সিভিয়ার সাইড ইফেক্টস লাইক ওয়েট গেইন। অ্যাপারেন্টলি ওয়েট গেইন মনে হতে পারে নিরীহ, কিন্তু ওয়েট গেইন ক্যান লিড টু মেনি সিরিজ অফ, আমি বলবো ক্যাসকেড অফ ডিজিজেস, ফর এক্সাম্পল ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস, কার্ডিওমেটাবলিক ডিসঅর্ডার, সবগুলোই। আরো ডিপ্রেশনকে রিবাউন্ড করে। So these are the differences between first generation and second generation antipsychotic agents. তো তবে সেকেন্ড জেনারেশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এরা ইপিএস, এক্সট্রা পিরামিডাল সিমটমস গুলো শো করে না, which is a relief for the patient. তো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ডিপেন্ডিং অন দ্য broader classification mechanism of action of the first and second, একটাকে বলছি D2 receptor antagonist, আর একটাকে বলছি ডোপামিন সেরোটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা ডোপামিন D2 রিসেপ্টর পার্শিয়াল অ্যাগনিস্ট। এখনকার আসলে যতগুলো, যেমন তোমরা দেখলে যে 12 সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক এজেন্টস হচ্ছে FDA অ্যাপ্রুভ করেছে 2016-তে, তার মধ্যে ওলানজিপিন, রিসপিরিডন, অনেক কিছুই আছে, যে কোয়াশিয়াপাইন, ক্লোজাপাইন, তারপরে জিপ্রাসিডন। এদের কিন্তু শুধুমাত্র আমরা সেকেন্ড জেনারেশনকে বলছি যে ইদার ডোপামিন
or serotonin receptor antagonist অথবা D2 receptor partial agonist. Exactly, they do have much more effect than that, and that is why the pharmacologists এখন broader classification করেছে এই mainly second generation বা atypical antipsychotic, not first generation. First generation টার মেকানিজম কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ার। আমি যদি একটা কোনো ফার্স্ট জেনারেশন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি যে প্লিজ ডিসকাস দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দিস ড্রাগ, তখন কিন্তু ক্লিয়ার, কারণ D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, কোথায় কোথায় বন্ধ করে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। মেসোলিম্বিক, মেসোকর্টিক্যাল, নাইগ্রোস্ট্যাটাল এবং টিউবারো ইনফান্ডিবুলার প্যাথওয়ে, যেটা আমি ব্রেনের CNS এর ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। কজন এসেছো তোমরা? 35। ওকে, 35 জন, আমি সহ স্লাইড সহ, তাই না? তাহলে STA, তাহলে ওই ক্লাসিফিকেশনের বেসিসে তার মানে বোঝা যাচ্ছে যে সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক অনেকভাবে কাজ করতে পারে, এবং তার উপর নির্ভর করে এই যে তিনটা ক্লাসিফিকেশন করা হয়েছে। প্রথমটা হচ্ছে মাল্টি অ্যাক্টিং রিসেপ্টর টার্গেটেড এজেন্টস। তো মাল্টি অ্যাক্টিং মানে দে আর মেইনলি ব্লকিং ডোপামিন অ্যান্ড সেরোটোনার্জিক রিসেপ্টরস, বাট অন্য রিসেপ্টর যেগুলো CNS সেখানেও তাদের ইফেক্ট আছে। তাহলে they do have effect or antagonistic effect on other receptors as well, এবং সেটার জন্য সাইড ইফেক্টও পাওয়া যেতে পারে, সেগুলো আমরা দেখব। SDA হচ্ছে সেরোটোনিন ডোপামিন অ্যান্টাগনিস্ট, যেটা আমরা পিওর সেকেন্ড জেনারেশনকে বলি। সেগুলোর মধ্যে রিসপেরিডন, জিপ্রাসিডন, সার্টিনডোল। বাট লুক অ্যাট দিস, ওলানজিপিন এবং ক্লোজাপিন, দিস আর ভেরি, এন্ড কোয়াশিয়াপাইন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্ট, যেটা আমরা পরে আরো ডিসকাস করব বাই নেম। আর সিলেক্টিভ D2 D3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সালপিরাইড এন্ড অ্যামিসালপিরাইড। আরেকটা যেটা হচ্ছে যে পার্শিয়াল অ্যাগনিস্ট, আমি এখানে রাখিনি, যেটা আমি আলাদা করে এই ড্রাগটা কমপ্লিটলি তোমাদের সাথে ওদের প্রত্যেকটা মেকানিজম অ্যাকশন, ADME সবটা আমি আজকে ক্লাসে ডিসকাস করব। তো আমি এগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম যে হোয়াট আর দ্য সাইড ইফেক্টস, যে এটা কার সাইড ইফেক্টস। আমরা অ্যান্টিসাইকোটিক লিখেছি উপরে, বিকজ আই কেপ্ট অল দ্য সাইড ইফেক্টস অফ অ্যান্টিসাইকোটিক মেডিকেশন বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন। কিন্তু এখন প্রথম যেগুলো দেখবে সেগুলো অল দিস আর EPS, এবং এগুলো ফার্স্ট জেনারেশনের, যে পার্কিনসনিজম, অ্যাকিউট ডিস্টোনিয়া, অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেশিয়া। আর সেকেন্ড জেনারেশনের যে সাইড ইফেক্টস গুলো মোস্টলি 1-2, মেটাবলিক ওয়েট গেইন, ডিসলিপিডিমিয়া যেটা মেটাবলিক ডিসঅর্ডার, আর এটা আবার ফার্স্ট জেনারেশনের। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, আমি আলাদা আলাদা করে বলে দিলে, এখানে লিখেছি কিনা আমি জানি না, তোমরা ইউ ক্যান ফাইন্ড আউট। যেমন ধরো পার্কিনসনিজম হ্যাপেন্স ডিউ টু ব্লকেড অফ নাইগ্রোস্ট্যাটাল প্যাথওয়ে ডোপামিনার্জিক রিসেপ্টর, মানে নাইগ্রোস্ট্যাটাল প্যাথওয়েতে ডোপামিন সিক্রেশন যদি বন্ধ করে দেওয়া হয়, সেটা কে করবে? ইনডিসক্রিমিনেটলি D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অবশ্যই দিস ইজ ফার্স্ট জেনারেশন বা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের সাইড ইফেক্টস, এন্ড ইট হ্যাপেন্স অল টাইপস অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টস। এবং সেক্ষেত্রে কি হয়? পার্কিনসন লাইক সিনড্রোম, মাসকুলার রিজিডিটি, হাত কাঁপে, ব্র্যাডিকাইনেশিয়া মানে খুব স্লো মুভমেন্ট, ব্র্যাডি মানে স্লো, কাইনেশিয়া মানে কাইনেটিক মুভমেন্ট, অথবা অ্যাকিউট ডিস্টোনিয়া হতে পারে, পেইনফুল মাসল স্পাজম, ডিস্টোন মানে মাসলের যে টোনটা, ওফেন দ্য নেক, আইজ অর জ অকারিং আর্লি ইন, যেটা মুভ করতে গেলে দেখা হলো হা করতে পারছে না, আবার হা করলে বন্ধ করতে পারছে না, অল দিস। এই তোমরা কি জানো মাসল শব্দটা কোথা থেকে এসেছে? না ম্যাম। কেউ জানো না? নিশ্চয়ই কেউ না কেউ জানো। মাসল শব্দটা গ্রিক ওয়ার্ড মাস্কুলাস থেকে এসেছে, এটা কি জানো না? এই মাস্কুলাস শব্দের অর্থ হচ্ছে লিটল মাস, মানে ছোট্ট ইঁদুর। আগে যখন যারা বডি বিল্ডাররা মাসল বাইসেপ ফ্লেক্স করতো, তখন মনে হতো যেন একটা ছোট্ট ইঁদুর স্কিনের নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য এটা মাস্কুলাস শব্দ থেকে মাসল শব্দটা এসেছে। আচ্ছা, থার্ড হচ্ছে অ্যাকাথিসিয়া, তারপর টার্ডিভ ডিসকাইনেশিয়া। এগুলো অলই মুভমেন্ট রিলেটেড ডিসঅর্ডার, তোমাদের শুধু মাথায় রাখতে হবে। যেমন ধরো ডিস্টোনিয়া হচ্ছে মাসলের স্প্যাজম হয়,
মানে হঠাৎ করে নড়াতে পারছে না। নেক এগুলো সাধারণত মুখে উপরের পোর্শনটাতে, আপার পার্ট হয় জ, নেক, আইস, ঘাড় ঘোরানো যাচ্ছে না, চোখ মুখ করছে না। হ্যাঁ, আর একাথিসিয়া হচ্ছে একটা রেস্টলেসনেস। হ্যাঁ, যে দেখা গেল পা বসে আছে, পা নড়ছে হাঁটুর নিচ থেকে। হ্যাঁ, তারপরে হাত এরকম করে নড়ছে। ইট ইজ লাইক মনে হবে যেন অস্থির, কেন সে বুঝতে পারছে না। আর টার্ডিভ ডিসকাইনেসিয়া তোমরা অনেককে দেখে থাকবে, আমিও দেখেছি, যে এটা সাধারণত হঠাৎ করে মুখের দিকে চুপ করে আসে, কিন্তু মুখের কোনো মাসেলটা একটু হঠাৎ করে কোন স্পাজম হলো বা নড়ে উঠলো। তোমরা এরকম দেখেছো কিনা, যে মুখের ঠোঁটের পাশে, নাকের পাশে। তো এই অল দিস আর রিস্ক ইন হায়ার উইথ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। এবং জেনারেলি অ্যাটিপিক্যাল গুলোতে এই এই সাইড ইফেক্ট গুলো, ইপিএস সাইড ইফেক্ট গুলো দেখা যায় না, দেখা গেলে খুবই কম, লোয়ার। তারপরে যেটা মেটাবলিক সাইড ইফেক্টস, আমি বলেছি যে কারেন্টলি doctors are widely prescribing second generation or atypical antipsychotics। সেটার মেজর সাইড ইফেক্ট হচ্ছে ওয়েট গেইন। আর ওয়েট গেইনের সাথে ডিসলিপিডিমিয়া এন্ড হাইপারগ্লাইসেমিয়া। এখন যেটা সায়েন্টিস্টরা রিলেশন প্রুভ করছে যে অ্যান্টিসাইকোটিক এজেন্টের সাথে লিপিড মেটাবলিজম বা আমাদের যে সেরাম লিপিড লেভেলটা বেড়ে যেতে পারে। যেমন ইনসুলিনের সাথে রিলেশন আছে বলেই যে হাইপারগ্লাইসেমিয়া ক্যান এনহ্যান্সেস দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন দ্য ব্লাড, সেটা সাথে কি রিলেশন আছে? ওয়েট গেইন মেইনলি হয়ে থাকে হিস্টামিন H1 রিসেপ্টর এবং 5-HT2C রিসেপ্টর অ্যান্টাগনিজম করে। তোমরা দেখেছো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের একটা গ্রুপ আছে যারা মাল্টি রিসেপ্টর টার্গেটেড, তারা কিন্তু হিস্টামিন রিসেপ্টর বন্ধ করে, যেমন ওলানজিপিন আর ক্লোজাপিন। এরা অ্যান্টি অ্যাডিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিহিস্টামিনার্জিক, অ্যান্টিডোপামিনার্জিক, অ্যান্টি সেরোটোনার্জিক ইন দ্য সিএনএস, মানে এতগুলো রিসেপ্টর বন্ধ করে। তাহলে হিস্টামিন এবং 5-HT2C রিসেপ্টর যদি বন্ধ হয়, there is a chance of weight gain, এবং ওয়েট গেইন ইজ কোয়াইট হাই। দেখা যায় যে 3 মাসে প্রায় 0.5 কেজি ওয়েট বেড়ে যেতে পারে। বিএমআই 0.5 কেজি বোধহয় না, 1 কেজি বা 2 কেজি মতো বেড়ে যায়। বিএমআই 0.5 ইনক্রিজ করে, হুইচ ইজ কোয়াইট হাই, যেটা আমি পরে রেখেছি, তোমরা দেখবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। ডিসলিপিডিমিয়া মেইনলি হ্যাপেন্স উইথ হাইপারগ্লাইসেমিয়ার সাথে, যেটা ইনসুলিন টলারেন্স থেকে ইম্পেয়ার্ড ইনসুলিন সেন্সিটিভিটি due to high lipid content, আবার high lipid concentration can lead to insulin resistance। এটা হচ্ছে interrelated, which goes with the weight gain, এবং H1 receptor antagonism এবং 5-HT2 receptor রিলেশন আছে। পেশেন্ট যারা অ্যাটিপিক্যাল, বিশেষ করে ক্লোজাপিন, ওলানজিপিন এবং কোয়াশিয়াপাইন খাচ্ছে, তাদের রেগুলার কিন্তু ওয়েট মনিটরিং করতে হয়, মেটাবলিক মনিটরিং, ওয়েট মনিটরিং, ব্লাড লিপিড প্রোফাইল, সেরাম লিপিড প্রোফাইল এবং ব্লাড গ্লুকোজ লেভেল, বোথ ফাস্টিং এবং 2 hours আফটার ব্রেকফাস্ট। আর ওয়েট মনিটরিং এর জন্য ওয়েস্ট সার্কামফারেন্স মেজার করা ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মেজর সাইড ইফেক্ট হচ্ছে ওয়েট গেইন, ডিসলিপিডিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া। এখন যদি আমরা এন্ডোক্রাইন সাইড ইফেক্টস গুলোর দিকে যাই, তাহলে দেখা যায় যে হরমোন কিছু বেড়ে যেতে পারে, and this goes with টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক বা ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিকের সাথে, সেকেন্ড জেনারেশন না। যেমন হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, তাহলে এটা নরমালি আমরা অলরেডি বলেছি যে আমি এটা বলাই হয়ে গেছে, হায়ার ইন ফার্স্ট জেনারেশন অ্যাজ এ ক্লাস, কিন্তু সেকেন্ড জেনারেশন রিস্পিরিটনেও দেখা যায়। অ্যারিপাইপ্রাজল কিন্তু পার্শিয়াল D2 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেটা সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়েছে, সে আবার দেখায় না। তো এটার কারণ তোমরা জানো যে আমাদের ব্রেনে ডোপামিন প্যাথওয়ে আছে, যেগুলো টিউবারো ইনফান্ডিবুলার, নাইগ্রোস্ট্রাটাল, মেসোলিম্বিক, মেসোকর্টিকাল। তো টিউবারো ইনফান্ডিবুলার প্যাথওয়েটা বন্ধ করার কারণে যেটা প্রোল্যাকটিন সিক্রেশনটা হতে থাকে, বিকজ দ্যাট ইজ নট নো মোর সাপ্রেসড। এবং ছেলেদের ক্ষেত্রে কি হয়, যে আমরা বলি গাইনোকোম্যাচিয়া, আর ব্রেস্ট এনলার্জমেন্ট, গ্যালাক্টোরিয়া এবং অ্যামেনোরিয়া ইন ওমেন। আর গাইনোকোম্যাচিয়া, যখন ব্রেস্ট এনলার্জমেন্ট হ্যাপেন্স ইন মেল, তখন আমরা বলি গাইনোকোম্যাচিয়া। দিস ইজ দ্য সাইড ইফেক্টস হ্যাপেন্স। কার্ডিওভাস্কুলার ইফেক্ট, এটা বোথ বোথ টিপিক্যাল অ্যাটিপিক্যাল দুটোতেই দেখা যেতে পারে। অ্যাটিপিক্যালে অনেক সময় বেশি হয়, বিকজ অ্যাটিপিক্যালে কিন্তু ওই যে মেটাবলিক সাইড ইফেক্টস, ওয়েট গেইন, এগুলো বেশি হয়। কিউটি ইন্টারভাল প্রলঙ্গেশন, হ্যাঁ, তাহলে অ্যান্টিসাইকোটিক ক্যান প্রলং দ্য কিউটি ইন্টারভাল, যেটা তোমরা অ্যারিথমিয়াতে পড়েছো, টর্সাটি পয়েন্টার্স, যেখানে সুইচিং অফ দ্য ভেন্ট্রিকুলার রিদমে, যে আমরা যখন PQRST যখন পড়েছি যে ECG তে, there is a torsido pointers can happen
which is one form of arrhythmia, and that can caused by the second generation or by the antipsychotic agents. আর orthostatic hypotension সাধারণত বসা থেকে ওঠা, শোয়া থেকে উঠে দাঁড়ালে this happens due to alpha 1 receptor blockade, এবং that can happen with second generation multi receptor targeted agent এর ক্ষেত্রে হতে থাকে। সিডেশন এর ক্ষেত্রে তোমরা জানো যে H1 receptor block করলেই মেইনলি সিডেশন হয়, যেটা হিস্টামিন রিসেপ্টর, এবং এটার দেখো ক্লোরপ্রোমাজিন ফার্স্ট জেনারেশন, ক্লোজাপিন, কোয়াশিয়াপাইন সেকেন্ড জেনারেশন ক্যান হ্যাভ সিডেশন ইফেক্ট। এগুলো আমি তোমাদের দেখানো হয়ে গিয়েছিল, তোমরা তো লাস্ট ক্লাসে সবাই ছিলে তাই না, কম বেশি? কজন ছিল আমি ভুলে গেছি, হ্যাঁ মনে হয় 14 জন না। তো দিস আর দ্য সাইড ইফেক্টস। আমি তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট জেনারেশনে আরেকটা সাইড ইফেক্ট দেখা যায়, সেটাকে আমরা বলি এনএমএস। আর আরেকটা সাইড ইফেক্টস বা অ্যাডভার্স ইভেন্টস অফ ড্রাগ, বা যখন 2 or more ড্রাগস ব্যবহার করা হয় তখন একটা অ্যাডভার্স ইভেন্ট হয়, সেটা হচ্ছে সেরোটোনিন সিনড্রোম, যেটা ড্রাগ সিনার্জিজমের একটা, এটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট আর এটা হচ্ছে ড্রাগ সিনার্জিজম এর একটা এক্সাম্পল। তো কিন্তু দুটোর সিমটমস বা দুটোর বিহেভিয়ারাল অটোনমিক নিউরোমাসকুলার সিমটমস গুলো ভেরি ক্লোজ, এন্ড এই জন্য পেশেন্টের হিস্ট্রি নেওয়া, কি ড্রাগ খাচ্ছে সবার আগে এটা জানা দরকার। তাহলে এনএমএস এর আমি যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হিসেবে হুইচ কুড বি লাইফ থ্রেটেনিং, এবং এটা সাধারণত নিউরোলেপটিক বা অ্যান্টিসাইকোটিক ড্রাগের প্রথম 1 বা 2 সপ্তাহের মধ্যে সিমটমটা দেখা যায়, যেটা সবার আগে হাইপারথার্মিয়া, অনেক জ্বর বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া, সোয়েটিং, তারপরে কনফিউশন, এবং পেশেন্ট মে গো টু কমা, এন্ড দ্যাট হ্যাপেন্স ইনটু সেরোটোনিন সিনড্রোমের ক্ষেত্রেও। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল সে হয়তো এমন কোনো ড্রাগ খাচ্ছে যেটার সাথে তার অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের দুটো মিলে সেরোটোনিনের সিক্রেশনকে বাড়িয়ে দিয়েছে। তো that is required to be distinguished correctly by, as you are pharmacist, aware of these side effects when they are prescribed with such drug. তো এগুলো আমার মনে হয় 5% weight gain in first 3 months অথবা 0.5 increase in BMI. It happens in atypical antipsychotic agents, dyslipidemia, metabolic syndrome, diabetes, social withdrawal, এগুলো হয়ে থাকে সাধারণত। হাইপারটেনশন, ইনসুলিন সিক্রেশনের প্রবলেম, হাইপার ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ডায়াবেটিস আরো বেড়ে যেতে পারে। অল দিস হ্যাপেন্স উইথ atypical বা সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক এজেন্টস এর ক্ষেত্রে। তোমাদের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য মেজর সাইড ইফেক্টস দ্যাট হ্যাপেন্স উইথ অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টস। তো নরমালি সিজোফ্রেনিয়ার গোল আমি তোমাদেরকে পড়িয়ে ফেলেছি, যে ফার্স্ট গোল হচ্ছে পজিটিভ সিমটমস কে কন্ট্রোলে আনা। তাহলে ইম্প্যাক্ট অফ হ্যালুসিনেশন, তোমরা জানো সিজোফ্রেনিয়ার সিমটমস বা সিজিও অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে অবশ্যই হ্যালুসিনেশন থাকবে। তো হ্যালুসিনেশন অডিটরি হতে পারে, ভিজুয়াল হতে পারে, পজিটিভ সিমটম অ্যাজিটেশন থাকে, হোস্টাইল বিহেভিয়ার থাকে, অথবা যদি নেগেটিভ সিমটমে সোশ্যাল উইথড্রল থাকে। জেনারেল গোল হচ্ছে এগুলোকে কমিয়ে ফেলা। তাহলে আমরা শর্ট টার্ম লং টার্ম পড়ে ফেলেছি, আমরা তো এগুলো পড়া হয়ে গেছে। শর্ট টার্ম অ্যান্টিসাইকোটিক এজেন্টস কখন লাগে? নর্মালি আমরা যখন সিজোফ্রেনিয়ার মেজর গোলকে অ্যাচিভ করতে চাই, এনি পেশেন্ট কামস উইথ দ্য পজিটিভ সিমটমস আর সিজোফ্রেনিক সিমটমস, তখন ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে হায়ার ডোজেস অফ এনি ড্রাগ, স্পেশালি হাইলি পোটেন্ট ড্রাগ। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাই পোটেন্সি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টস যেটা আমরা দেখিয়েছিলাম, সেটা কম সময়ের জন্য আগে দেওয়া হয়, তারপর পেশেন্টকে অ্যাসেস করা হয় whether he or she will be required long term or short term antipsychotic treatment or not. তো তোমরা শর্ট টার্ম মনে আছে আমরা কখন শর্ট টার্ম দিই, বলতে পারবে? শর্ট টার্ম ট্রিটমেন্ট হচ্ছে ইনিশিয়ালি শুরু করা হয় হাই ডোজে পোটেন্ট ড্রাগ, তারপর কমিয়ে আনা হয়, এবং আফটার সার্টেন ডেজ, দ্যাট লাইক 2, 3 or 6 months পরে স্টপ করে দেওয়া হয়, এবং পেশেন্ট শুড বি অন রেগুলার in contact with the doctor, এবং after certain seeing the behavior after certain interval আবার ওটা শুরু করা হয় ওই ট্রিটমেন্টটা। কিন্তু শর্ট টার্ম ট্রিটমেন্ট শুরু করার কতগুলো
অ্যাসেসমেন্ট আছে পেশেন্টের, কোন ক্ষেত্রে আমরা শর্ট টার্ম ট্রিটমেন্ট দিয়ে থাকি তোমরা বলতে পারবে? আমি তো আগের ক্লাসে পড়িয়েছিলাম। ম্যাম, পেশেন্টের যদি ডেলিরিয়াম, ডিমেনশিয়া, ডিপ্রেশন, ম্যানিয়া এসব থাকে তাহলে শর্ট টার্ম ট্রিটমেন্ট। ইয়েস, ম্যানিয়া, ম্যানিয়া মানে খুব কোনো কিছু, অথবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অথবা ডিপ্রেশন খুব বেশি, আহ তারপরে হচ্ছে ডেলিরিয়াম, রেস্টলেস, সেক্ষেত্রে আমরা শর্ট টার্ম ট্রিটমেন্ট দিই। এবং শর্ট টার্ম ট্রিটমেন্টকে আবার একটা সার্টেন ইন্টারভ্যাল পরে 3 মাস বা 4 মাস বা 6 মাস পরে আবার ওইটাকে, ডিপেন্ডিং অন দ্য পেশেন্টস বিহেভিয়ার, এটাকে আবার শুরু করে আবার 6 মাস রেখে আবার বন্ধ করা যায়, এরকম ভাবে চালানো হয়। আর লং টার্ম তোমরা জানো যে লং টার্ম অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট সাধারণত দেওয়া হয়ে থাকে যদি সিজিও অ্যাফেক্টিভ ডিসঅর্ডার থাকে। হ্যাঁ, সেটা আমি কোথায় দেখিয়েছিলাম তাহলে? আহ এই সিজিও অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অ্যালং উইথ, এখানে কোথায় আছে, অ্যালং উইথ যদি হ্যালুসিনেশন, তারপরে বাইপোলার হ্যালুসিনেশন থাকে, ডিমেনশিয়ার শর্ট টার্ম ডিলিউশন থাকে, তারপরে পেশেন্টের পার্কিনসন ইনডিউসড যে সাইকোসিস বা সাইকোটিক ডিসঅর্ডার, সেক্ষেত্রেও কিন্তু দিস ইজ দ্যাট দোজ আর কনসিডার্ড অ্যাজ দ্য ক্রনিক ডিসঅর্ডার। schizophrenia, speak mind বা paranoid schizophrenia along with hallucination both auditory or visual, এরকম যদি থাকে সেক্ষেত্রে তার লং টার্ম ট্রিটমেন্ট লাগে। এবং লং টার্ম ট্রিটমেন্ট বা কন্টিনিউয়াস অ্যাটিপিক্যাল ট্রিটমেন্ট রিডিউসেস, যদি দেখা যায় 5 বছর 10 বছরও চলতে পারে, কিন্তু এরকম 1 বছরে রিল্যাপসটাকে কমিয়ে নেয়। যারা আনট্রিটেড থাকে তাদের রিল্যাপস থাকে 80 ভাগ, যদি পুরো তারা ট্রিটমেন্টে থাকে সেক্ষেত্রে 15% নেমে আসতে পারে রিল্যাপস অফ সিজোফ্রেনিয়াটা। হ্যাঁ, তো মেইনলি সিজোফ্রেনিয়া ফিরে আসার আরেকটা কারণ হচ্ছে যে নন অ্যাডহিয়ারেন্স টু মেডিকেশন। আমি লাস্ট ক্লাসে তোমাদের কতগুলো এক্সাম্পল বা কেস স্টাডি দেখিয়েছিলাম which showed the requirement for long-term antipsychotic treatment, যেটা তোমরা দেখেছো যে long term antipsychotic treatment can prevent relapse of the disease এবং হসপিটালাইজেশন কেও প্রিভেন্ট করতে পারে। at the same time তার সারাউন্ডিং, তার কোয়ালিটি অফ লাইফ কেও ইনক্রিজ করতে পারে। তো আমি লং টার্ম অ্যান্টিসাইকোটিকের মধ্যে যেটা তোমাদেরকে দেখাতে চেয়েছি যে দিস আর দা LAI বলা হয়, লং অ্যাক্টিং ইনজেক্টেবলস। তো লং অ্যাক্টিং ইনজেক্টেবলস এর ক্ষেত্রে তোমরা চিন্তা করবে আমরা কোনগুলো দিব, যে ফার্স্ট জেনারেশন না সেকেন্ড জেনারেশন। এটা এই স্লাইড তোমাদেরকে আগেও দেখিয়েছি গত ক্লাসে। ধরো ফ্লুপেনথিক্সল, হ্যাঁ, ফ্লুফেনাজিন, দিস আর ফার্স্ট জেনারেশন, ওই লেখাই আছে ফার্স্ট জেনারেশন। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে তোমরা ওলানজিপিন দেখছো, তারপরে পেলিপেরিডন, রিসপেরিডন। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে এফিকেসি কিন্তু ক্লোজ। যদিও বলা হয়ে থাকে যে এখনো পর্যন্ত যদি পেশেন্ট যদি খুব বেশি সাইকোটিক সিনড্রোম, বিশেষ করে পজিটিভ সিনড্রোম দেখায়, সেক্ষেত্রে অ্যাটিপিক্যাল মানে ফার্স্ট জেনারেশন শোজ বেটার রেজাল্টস ওভার অ্যাটিপিক্যাল বা সেকেন্ড জেনারেশন। স্টিল লং অ্যাক্টিং ইনজেক্টেবলস বা লং টার্ম ট্রিটমেন্টের জন্য আমরা ইনজেক্টেবলস ব্যবহার করে থাকি। লং অ্যাক্টিং LAI বলা হয়, ওয়াই ইনজেক্টেবলস? বিকজ অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট নন অ্যাডহিয়ারেন্ট থাকে তো সাইকোটিক ট্রিটমেন্ট। ইনজেক্টেবলস সাধারণত লং টার্ম, তোমরা এই যে সেপারেশন বা গ্যাপ বিটুইন 2 ডোজ দেখতে পাচ্ছ, সাধারণত মাসে একটা, 2 থেকে 4 সপ্তাহ গ্যাপে দেওয়া হয়, 1 থেকে 4 সপ্তাহ, মাসে একটা করেই মোস্ট অফ দ্য কেসেস দেওয়া হয়ে থাকে। এবং এগুলো কিন্তু মোস্ট অফ দেম আর ইন্ট্রামাসকুলার, তারা ইন্ট্রামাসকুলার বিভিন্ন ফর্মে, যেমন মাইক্রোস্পিয়ার হিসেবে দেওয়া হয়, ক্রিস্টালাইন পাউডার হিসেবে দেওয়া হয়ে থাকে। তো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন shows similar efficacy in when they are given as long acting injectables. তবে লং অ্যাক্টিং ইনজেক্টেবলস এর ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে শুরুতে ইনজেক্টেবলস যখন ইন্ট্রামাসকুলার ডিপোর্ট ফর্মে দেওয়া হচ্ছে, এটার কাজ শুরু হতে দেরি হয়। এই জন্য শুরুতে ফার্স্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কিন্তু ওই ওই একই মেডিকেশনটা একটা সার্টেন থেরাপিউটিক ডোজে, যেটা আমি এক্সাম্পল দেখাবো, ওরালিও খেতে হয় 14 ডেজ পর্যন্ত। তারপরে when the peak plasma concentration reaches, then that should be stopped এবং পেশেন্ট ওই লং অ্যাক্টিং ইনজেক্টেবলস, যেটা সাধারণত গুড অ্যাডহিয়ারেন্স, এবং এটা সাধারণত দেওয়া হয়ে থাকে সিজিও অ্যাফেক্টিভ, সিজিওফ্রেনিক, হ্যালুসিনেশন, ডিলিউশনাল পেশেন্টদের ক্ষেত্রে। তো অথবা সাবস্টেন্স ইনডিউস সাইকোসিস, অথবা যে কিছু ক্রনিক ডিজিজে
এবং এই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে হুইচ রুট, সেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার এবং লার্জ মাসেলে দেওয়া হয়ে থাকে, গ্লুটিয়াস ম্যাক্সিমাসে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, তো এইগুলো দেখো এখানে দেওয়া আছে যে লং অ্যাক্টিং ইনজেক্টেবলস অ্যান্টিসাইকোটিক এজেন্টস গুলোর কি কি সুবিধা আছে কম্পেয়ার টু ওরাল ফর্মুলেশনে। অসুবিধা কিন্তু অনেক, কারণ ইনজেক্টেবলস দেওয়ার জন্য পেশেন্টকে ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে আমার যদি সাইড ইফেক্টস বেশি দেখা যায় সেক্ষেত্রে আমি চাইলেও ওটাকে ডিসকার্ড করতে পারছি না, কিন্তু ওরাল ফর্মুলেশন কিন্তু আমি ডিসকন্টিনিউ করতে পারি। তারপরে আমার ইচ্ছা না থাকলেও অনেক সময় দেওয়া হতে পারে, যেমন পেশেন্ট অটোনমি ভায়োলেশন হতে পারে ইনজেক্টেবল, যদিও পেশেন্ট কনসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পেশেন্ট অনেক সময় এমন কন্ডিশনে নাও থাকতে পারে যে সে কনসেন্ট দেওয়ার মতো। তো কিন্তু সুবিধা হচ্ছে যে এটা রিল্যাপস কে, যদি পেশেন্টের রিল্যাপস দেখা যায় প্রায় প্রত্যেক বছরে, আবার হঠাৎ করে তার রিল্যাপস হয়, রিকারেন্স হয়, সেক্ষেত্রে ইনজেক্টেবলস আর গুড। রিল্যাপস প্রিভেনশন করে, হসপিটালাইজেশন কে কমিয়ে আনে, পেশেন্টের ফ্যামিলিও মোর কাম এন্ড কোয়াইট থাকতে পারে, স্টেবল প্লাজমা কনসেন্ট্রেশন রিচ করা যায়। তারপরে অনেক সময় দেখা যায় যে ভুলে দুবার তিনবার ওষুধ খেয়ে ফেললো, সেক্ষেত্রে ওভারডোজ বা পয়জনিং হতে পারে। সেটা ইনজেক্টেবলস এর ক্ষেত্রে যেহেতু একটা স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন রিচ করে, পয়জনিং রিস্কটা কম। আর এটার সুবিধা কি যে এফিকেসি ভার্সেস অ্যাডহিয়ারেন্স ইট ইজ হায়ার। যদিও দুটোর এফিকেসি কিন্তু এই যে এখানে তো লেখাই আছে, আমি সেটাই খুঁজছিলাম, ইকুয়াল এফিকেসি ওরাল এবং কিন্তু ইনজেক্টেবলস এর ক্ষেত্রে যেহেতু অ্যাডহিয়ারেন্স হায়ার, এফিকেসি most of the patients who are taking injectables showed higher efficacy, higher results, better results in controlling psychosis. এগুলো তোমাদের দেওয়া হয়ে গেছে। এখানে শুধু আমি একটা জিনিস মানে তোমাদের লাস্ট ক্লাসে বলি নাই, যে লং অ্যাক্টিং ইনজেক্টেবলস এর ক্ষেত্রে এটা টেকনিক হচ্ছে আইএম এন্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাস অর ডেল্টয়েড মাসলে দিতে হবে। তাহলে ইনিশিয়াল টেস্ট ডোজ নিতে হবে যে ওয়েদার দেয়ার ইজ এনি অ্যালার্জিক রিয়াকশন, কারণ দিয়ে ফেললে তার উঠানো যাবে না। তো নর্মালি যে কোনো লং অ্যাক্টিং ইনজেকশন দেওয়ার পর 4 ঘন্টা পোস্ট ইনজেকশন, বা এখানে 3 ঘন্টা লিখেছে, 3 to 4 আওয়ার্স পোস্ট অফ দ্য বইয়ে পাবে, যে একটা অবজারভেশনে রাখতে হয়। সেই অবজারভেশনের এই যে বিশেষ করে এই অ্যাডভার্স ইভেন্টটা বেশি দেখা যায় বা সিনড্রোমটা ওলানজিপিনের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি post injection delirium or sedation, PDSS. You have to know what is PDSS. It is a serious adverse event, happens when there is a long acting injectables are given and patient is showing this adverse effect, especially in case of olanzapine. তাহলে দেখা যায় প্রায় 10,000 ইনজেকশনের মধ্যে 7টা ইভেন্ট পাওয়া যেয়ে থাকে এই যে PDSS দেখা যায়। তো এবং এটা ওলানজিপিনের ক্ষেত্রে আইডেন্টিফাইড হয়েছে। এটা কি হয়, এক্সেসিভ সিডেশন অথবা ডেলিরিয়াম, মানে তো তোমরা জানো রেস্টলেসনেস, যে কোনো একটা এক্সেসিভ সিডেশন, পেশেন্টের উঠছেই না, মনে যেন মারাই যাচ্ছে একেবারে, অথবা ডেলিরিয়াম, তাকে আটকে বসায় রাখা যাচ্ছে না শর্টলি আফটার দ্য ইনজেকশন। হ্যাঁ, তো যেটা সাধারণত হয়ে থাকে, যেটা ওভারডোজ, ওষুধের ওভারডোজের যে ইফেক্টটা পাওয়া যায়, এই লং অ্যাক্টিং ইনজেক্টেবলস রাইট ডোজে দেওয়ার পরও এটা পাওয়া যেতে পারে। তো হোয়াট ইজ দ্য পসিবল মেকানিজম, এটা বলা হচ্ছে যে অনেক সময় যদিও এটি ইন্ট্রামাসকুলার ইনজেকশন হিসেবে দেওয়া হয়েছে, দেয়ার আর সার্টেন পেশেন্টস হু বিহেভস ডিফারেন্টলি, তাদের কিছু আইএম থেকে ব্লাড ভেসেলে গিয়ে ইন্ট্রাভেনাস একটা ইফেক্ট শো করে, এবং সেটাই সাধারণত PDSS। দিস আর hypothetical, যে মনে করা হয় মেবি দ্যাট মেবি কজ অফ PDSS। ওকে ডান। তাহলে আমরা দেখলাম যে শর্ট অ্যাক্টিং কোথায়, কোন সিজোফ্রেনিয়া আইডেন্টিফাই, বা ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন, ম্যানিয়া, কোন ক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যান্টিসাইকোটিক এজেন্ট ব্যবহার করব। এখন দেখো আমরা কিন্তু রিল্যাপস দেখেছি। রিল্যাপস মানে রিকারেন্স অফ পজিটিভ সিমটমস, মেইনলি রিকারেন্স অফ সিমটমস, বা পেশেন্ট আবার সাইকোসিস সিমটমস শো করছে। আর রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া হচ্ছে রিফ্র্যাক্টরিনেস, দ্যাট মিনস দ্য সিজোফ্রেনিক পেশেন্টস আর নট রেসপন্ডিং টু দ্য মেডিকেশন। তো এটা হচ্ছে ক্লিনিক্যাল রেসপন্স অবজার্ভ করা যাচ্ছে না, অলদো দ্য পেশেন্ট ইজ অ্যাডহিয়ারেন্ট টু মেডিকেশন। আমরা রিল্যাপসের ক্ষেত্রে একটা বড় কারণ দেখিয়েছি, ওখানে অবশ্য আরেকটা কারণও আছে রিল্যাপসের ক্ষেত্রে, আমি মনে হয় এখানে লিখিনি, সেটা হচ্ছে ওই there are certain metabolic enzyme, আমরা যেটা বলি হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম, সাইটোক্রোম 2D6 and 3A4, এই দুটো এনজাইমের অনেকে মাইক্রো ফাস্ট মেটাবোলাইজার থাকে। তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই
হেপাটিক এনজাইমস গুলো বেশি তৈরি হচ্ছে, বা এটার যে জিন কোডিং ফর দিস এনজাইমস, তোমরা জানো এনজাইমস গুলো আর প্রোটিন তাদের বেশি হয়, সেটা রেসের কারণে হতে পারে, সেটা আমি পরে আসছি। রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া রিল্যাপস বলছি ডিউ টু নন অ্যাডহিয়ারেন্স টু মেডিকেশন। কোনো পেশেন্ট যদি রিল্যাপস করে সেক্ষেত্রে কিন্তু আমরা ওলানজিপিন দিব না, কারণ আমরা আসছি এখানে রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া হচ্ছে ওষুধ খাচ্ছে টাইমলি, কিন্তু হি অর শি ইজ নট রেসপন্ডিং। তো সেটা আমরা কিভাবে মেজার করি, যে একটা সায়েন্টিস্ট কেইন হ্যাজ ডেভেলপ দিস ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে 6 সপ্তাহ ধরে দুটো, 6-6-12 সপ্তাহ দুটো হাই অ্যান্টিসাইকোটিক এজেন্ট তাকে দেওয়া হয়েছে, এবং অ্যাডিকুয়েট ডোজে, মোর দ্যান থেরাপিউটিক ডোজে 6-6-12 সপ্তাহ খেয়েছে, এবং থার্ড ট্রায়াল অফ হাই ডোজেস টিপিক্যাল অ্যান্টিসাইড যেমন হ্যালোপেরিডোল অর ফ্লুফেনাজিন হাই ডোজে দেওয়ার পরও পেশেন্ট যদি 6 সপ্তাহের মধ্যে রেসপন্স না করে, নর্মাল নিয়ম হচ্ছে পজিটিভ নেগেটিভ সিনড্রোম স্কেলে বলা হয় যে ওদের কতগুলো প্যারামিটার আছে টিক দিতে হয়, ওই প্যারামিটারের অ্যাটলিস্ট 20% রিডাকশন অফ দ্য সিমটমস হতে হবে। সেটা যদি না হয়, দ্য পেশেন্ট উইল বি আইডেন্টিফাইড or diagnosed with refractory schizophrenia। তোমরা বুঝতে পেরেছো? তাহলে প্রথম দুটো ওষুধ 6-6 সপ্তাহ, টু সেপারেট এজেন্টস উইথ অ্যাডিকুয়েট ডোজ, কিন্তু থেরাপিউটিক ডোজ, সাব থেরাপিউটিক ডোজ। তাহলে তারপরে যদি থার্ড ডোজ অফ মানে থার্ড ট্রায়াল অফ আরো 6 সপ্তাহ হাই ডোজ টিপিক্যাল গুলোকে আমরা স্ট্রং অ্যান্টিসাইকোটিক বলি, যেমন এখানে এক্সাম্পল দিয়েই দেওয়া হয়েছে হ্যালোপেরিডোল বা ফ্লুফেনাজিন, যেটা হচ্ছে 20 মিলিগ্রাম পার ডে। সেখানে যদি রেসপন্স না করে, তাহলে তার 20% পর্যন্ত যদি সিমটম না কমে, তখন আমরা তাকে ডিফাইন করব যে স্ট্যান্ডার্ড রেটিং স্কেলের পজিটিভ এন্ড নেগেটিভ সিনড্রোম স্কেলে the patient is having refractory schizophrenia। তাহলে what would be the drug of choice? দেখো আমরা এখানে বললাম যে টিপিক্যালও কাজ করছে না, তাহলে ড্রাগ অফ চয়েস ফর refractory schizophrenia is the clozapine. Clozapine is the drug of choice. Like if I question why, তোমাদের কি মনে আছে যে আমরা 3টা ব্রডার ক্লাসিফিকেশন করেছিলাম? প্রথমটা মাল্টি অ্যাক্টিং রিসেপ্টর টার্গেটেড এজেন্টস, হ্যাঁ, clozapine is that. Like clozapine is very effective in refractory schizophrenia. It is the only drug approved for treating কোনটা refractory schizophrenia, হ্যাঁ। তাহলে এফিকেসি, clozapine has shown to superior in efficacy in treating schizophrenia, এবং এটা বলা আছে যদি রিল্যাপস হয় পেশেন্টের, বারবারই দেখাচ্ছে যে আসলে মনে হচ্ছিল কমেছে কিন্তু কমেনি, ওটা ভালো করে অবজার্ভ করতে হবে। যদি তার নন অ্যাডিয়ারেন্স না থাকে, পেশেন্ট যদি রাইটলি খায়, অনেক সময় রিল্যাপস মে বি কনফিউজড উইথ রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া, সেক্ষেত্রে রিল্যাপসের ক্ষেত্রে কিন্তু আমরা ক্লোজাপিন দিই না, আমরা রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ক্লোজাপিন। রিল্যাপসের ক্ষেত্রে কি চয়েস, সেটা হচ্ছে লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক। এটা বলা হয় যে ক্লোজাপিন ইজ সাচ এ গুড ড্রাগ এবং এফিকেসি ইজ গুড, যদি এর সাইড ইফেক্টস গুলো না থাকতো। এর অনেক সাইড ইফেক্টস, তার মধ্যে হচ্ছে যেহেতু এটা অনেক রিসেপ্টরকে বন্ধ করে, অ্যান্টিমাসকার্নিক, তারপরে কার্ডিয়াক মায়োকার্ডাইটিস করে থাকে এরা, সাধারণত কিউটি প্রলঙ্গেশনও হয়। তাই এটা বলা হয় ওয়ারি মেটাবলিক, যে ওয়েট গেইন তো আছেই, তোমরা দেখেছো। ওয়ার ইট নট ফর ইটস সাইড ইফেক্টস, ইট উড বি দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। তো এর লিথাল সাইড ইফেক্টস গুলোর মধ্যে আছে গ্রানুলোসাইটোসিস, যেটা কিন্তু ফার্স্ট জেনারেশনের ফেনোথায়াজিনের মধ্যেও দেখা যায়। যদিও এখন আমরা ওটা অত বেশি ব্যবহার করি না, কিন্তু ক্লোজাপিন যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট জেনারেশনের গ্রানুলোসাইটোসিস, তোমরা জানো গ্রানুলোসাইটস আর পার্ট অফ WBC, তাই না? তো গ্রানুলোসাইটোসিস যদি হয়ে থাকে সিভিয়ার, সেক্ষেত্রে ইনফেকশনে পেশেন্ট কিন্তু মারা যেতে পারে, বা আদার কন্ডিশনে। আর মায়োকার্ডাইটিস, তো এই মায়োকার্ড, এই দুটো কিন্তু লিথাল সাইড ইফেক্টস, এর সাথে আরো তো অনেক মেটাবলিক সাইড ইফেক্টস আছে। তো ক্লোজাপিন এই জন্য ফার্স্ট লাইন ব্যবহার করা হয় না, বাট রিফ্র্যাক্টরিতে তারা ফার্স্ট লাইন অফ চয়েস ফর দ্য ট্রিটমেন্ট অফ রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া। এই যে ওয়েট গেইন এন্ড অ্যাসোসিয়েটেড উইথ টাইপ 2 ডায়াবেটিস মোর কমন সাইড ইফেক্টস, হ্যাঁ। এর সাথে আছে অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট হলে কি হবে? ড্রাই মাউথ, সিডেশন, কনস্টিপেশন, urinary retention, all happens. It's also strong antagonist of different subtypes of adrenergic, cholinergic, histaminergic and serotonergic receptor. তাহলে যদি সিচুয়েশন এমন হয় পেশেন্ট ইজ রিফ্র্যাক্টরি ইন নেচার, মানে হ্যাজ শোয়িং রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া, সেক্ষেত্রে ক্লোজাপিন প্রেসক্রাইব করতে হলে পেশেন্ট শুড বি অন রেগুলার মনিটরিং অফ ব্লাড ফর
5 থেকে 6 মাস, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে গ্র্যানুলোসাইটস, অ্যারাউন্ড সিবিসি করতে হবে অ্যারাউন্ড 5 months ফলোড বাই 4 উইকলি। তারপরে 5 মাস পর থেকে যদি পেশেন্ট রাইট খুব বেশি কম বেশি না শো করে, দেন পরের মাস থেকে এভরি মাসে, আগে প্রত্যেকে উইকলি করতে হবে 5 মাস পর্যন্ত। 5 মাসের পর থেকে 4 weeks মানে প্রত্যেক মাসে করতে হবে। Echocardiograms are recommended every 6 months to exclude cardiac damage. So we are done with atypical antipsychotic agents এবং রিফ্র্যাক্টরি সিজোফ্রেনিয়া। এখন আমরা আরেকটা গ্রুপ যে বাকি আছে সেটা হচ্ছে ডোপামিন পার্শিয়াল অ্যাগনিস্ট। হ্যাঁ, ডোপামিন পার্শিয়াল অ্যাগনিস্ট এরা কোন গ্রুপে আমরা রেখেছি, যদিও কেউ কেউ 3rd জেনারেশন বলে এটাকে, আমরা 2nd জেনারেশনের ব্রডের ক্লাসেই রেখেছি। তাহলে একমাত্র ক্লিনিক্যালি এভেলেবল, তোমরা আছো নাকি আমি একাই আছি এখানে? 38 না আছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে দেখো যে একমাত্র ক্লিনিক্যালি এভেলেবল, অথবা আমি এভাবে বলি ক্লিনিক্যালি এভেলেবল না, ক্লিনিক্যালি ইফেক্টিভ D2 রিসেপ্টর পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে অ্যারিপাইপ্রাজল, যেটা নিচে দেখছো। তো নর্মালি আচ্ছা, আজান তো দিয়ে দিয়েছে না? আমি আর 5-7 মিনিট নেই, ঠিক আছে? ঠিক আছে তোমাদের? জি হ্যালো, ম্যাম। হ্যাঁ, শেষ হয়ে যাবে। তাহলে দেখো যে ডোপামিন রিসেপ্টর পার্শিয়াল অ্যাগনিস্ট is having partial agonistic effect, 100% ব্লকেট করবে না, 100% সিক্রেশনও করবে না, তাই না? এটাই তো পার্শিয়াল অ্যাগনিস্টের প্রিন্সিপাল। তো আমরা এই পর্যন্ত যত ড্রাগ দেখেছি তারা সবাই ডোপামিন রিসেপ্টরকে বন্ধ করছে, আর ডোপামিন ইজ এ ভেরি এসেনশিয়াল নিউরোট্রান্সমিটার ইন আওয়ার সিএনএস। তো এই জন্যে ডোপামিন রিসেপ্টর কমপ্লিটলি ব্লক করা উই ডোন্ট ওয়ান্ট ইট, কারণ এটা দেয়ার আর যেটা ভালো এফিকেসি পেতে হলে দেখা হলো কমপ্লিট ব্লকেড হচ্ছে, আদার সাইড ইফেক্ট হচ্ছে। This reduction in dopaminergic neurotransmitter আমরা is not always wanted, কারণ হচ্ছে এটা সাইড ইফেক্ট দিতে পারে। তো এরিপাইপ্রাজল ইজ দ্য ড্রাগ যেটা কারেন্টলি অনলি ক্লিনিক্যালি ইফেক্টিভ ড্রাগ, যেটা পার্শিয়াল অ্যাগনিস্ট হিসেবে ব্যবহার করে। তো পার্শিয়াল অ্যাগনিস্টের প্রিন্সিপাল তোমরা জানো যে লোয়ার ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি, অ্যাফিনিটি কিন্তু সেম, কিন্তু লোয়ার ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি, ফুল অ্যাফিনিটি থাকে দেন ফুল অ্যাগনিস্ট কম্পেয়ার টু ফুল অ্যাগনিস্ট। তো allowing them to act either antagonist, functional antagonist অথবা functional agonist depending on the presence of full agonist. কি ধরনের কতটুকু ফুল অ্যাগনিস্ট আছে তার উপর নির্ভর করেই পার্শিয়াল অ্যাগনিস্ট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান ফাংশনাল অ্যান্টাগনিস্ট অথবা ফাংশনাল অ্যাগনিস্ট। যেমন ধরো ইন দ্য অ্যাবসেন্স অফ ফুল অ্যাগনিস্ট তখন কি হবে, যে পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যাটলিস্ট কারণ ফুল অ্যাগনিস্ট নাই, তখন পার্শিয়াল অ্যাগনিস্ট কিছু রেসপন্স আনবে। আর পার্শিয়াল ফুল অ্যাগনিস্ট বেশি আছে তখন সে কি করবে, সে ফুল অ্যাগনিস্টের রেসপন্সটাকে কমিয়ে দেবে। এটাই তো হচ্ছে মোটো, বা এটাই হচ্ছে এদের মেকানিজম অফ অ্যাকশন। আর ডোপামিন পার্শিয়াল অ্যাগনিস্ট ইন কেস অফ সিজোফ্রেনিয়াতে কি করে, সিজোফ্রেনিয়াতে আমরা দেখেছি যে কিছু কিছু এরিয়াতে, যেমন মেসোলিম্বিক এরিয়াতে এক্সেসিভ ডোপামিন সিক্রেশন হয়, তাহলে পার্শিয়াল অ্যাগনিস্ট D2 রিসেপ্টর তারা কি করবে, ওই এক্সেসিভটাকে কমিয়ে আনবে, 100 যদি 100 বেশি রেসপন্স হচ্ছিল তাকে কমিয়ে আনবে, সেখানে তারা কি করবে, ফাংশনাল অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। আবার এটা যেমন এই যে মেসোলিম্বিক প্রিফ্রন্টাল কর্টেক্স, আবার দেখো মেসোকর্টিক্যাল এরিয়াতে কি হবে, যে রিডিউস, যেমন নেগেটিভ সিমটমস আমরা পিএফসির ওখানে কিন্তু নিচে মেসোকর্টিক্যাল প্যাথওয়েতে রিডিউস ডোপামিন অ্যাক্টিভিটি হয়, এবং এই রিডিউস ডোপামিন অ্যাক্টিভিটিকে আবার বাড়িয়ে দিবে পার্শিয়াল অ্যাগনিস্ট, কারণ এখানে সে অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে। তো আবার এটা সুবিধা হচ্ছে এরা কোথাও কমপ্লিট ব্লকেট করে না, যেমন নাইগ্রোস্ট্যাটাল প্যাথওয়ে বা টিউবারোইনফান্ডিবুলার প্যাথওয়ে, and thus there are not much side effects like atypical or typical antipsychotic agents, যেমন extrapyramidal side effect অথবা prolactin level অথবা H1 receptor block করে sedation, weight gain, এগুলো সাধারণত থাকে না। তাহলে এরিপাইপ্রাজল ইজ এ পার্শিয়াল D2 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেটার ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি হচ্ছে 25% অফ দ্যাট অফ এ ফুল অ্যাগনিস্ট। এখানে ফুল অ্যাগনিস্টকে ডোপামিন, তাহলে ডোপামিনের অ্যাবসেন্সে এরিপাইপ্রাজল কি করবে, যে ম্যাক্সিমাম রেসপন্স 25% আনবে। আবার ডোপামিন যদি বেশি হয় সেখানেও ডোপামিনের রেসপন্সকে কমিয়ে দেবে। ইফ ইউ লুক অ্যাট দিস
গ্রাফ ইউ ক্যান সি যে আমরা ওয়াই এক্সিসে ডোপামিনের রেসপন্সটাকে যেমন as percent of maximum response 100% of maximum response আর নিচে কনসেন্ট্রেশন ড্রাগ কনসেন্ট্রেশন বা ডোজ অফ দ্য ড্রাগ দেখানো হয়েছে এবং অনেকগুলো এখানে তোমরা রং দেখতে পাচ্ছ। তো এই যে পার্পল কালারটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ডোপামিন 100% রেসপন্স শো করে, ইট ইজ এ ফুল অ্যাগনিস্ট টু দ্য D2 রিসেপ্টরস, রাইট? কিন্তু যখন ডোপামিনের আর অ্যারিপাইপ্রাজল হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট অফ ডোপামিনার্জিক রিসেপ্টর, তারা রিসেপ্টরের সাথে বাইন্ড করে দেখো সর্বোচ্চ 25% রেসপন্স আনে when they are given alone. ডোপামিন অ্যালোন 100% রেসপন্স শো করে, অ্যারিপাইপ্রাজল অ্যালোন 25% রেসপন্স শো করে। এখন দেখো ডোপামিনের সাথে যদি অ্যারিপাইপ্রাজল দেওয়া হয় এইটাতে, সেক্ষেত্রে কি হবে দেখো যে ডোপামিন ডোপামিন অনেক বেশি সিক্রেশন হচ্ছিল, অনেক অ্যাক্টিভিটি রেসপন্স শো করছিল, সেক্ষেত্রে রেসপন্স কিন্তু শূন্যের দিকে যাচ্ছে না, সেটা কি হবে 25% রেসপন্স। আর লালটা দেখো যে আমরা যদি একটা ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিকের সাথে দিই, তারা কমপ্লিটলি D2 রিসেপ্টর ব্লক করে, সেক্ষেত্রে ডোপামিনের রেসপন্সটা একদম জিরো। সো দিস ইজ দ্য 0 and this is 25% response. তার মানে ডোপামিন আমাদের বডি তৈরি করে because they have some good effect, বা তাদের কিছু ফাংশন আছে। সাইকোসিসে কি হয়, এক্সেসিভ সিক্রেশন হয়, সেটাকে কমিয়ে আনে হচ্ছে অ্যারিপাইপ্রাজল, and that is why the partial agonists are preferred nowadays for the treatment of psychosis. এবং ক্লিনিক্যাল ট্রায়াল দেখিয়েছে যে এই পার্শিয়াল অ্যাগনিস্ট শুধু D2 রিসেপ্টরে সিলেক্টিভ না, 5-HT1 এর রিসেপ্টর এবং 2 এর রিসেপ্টর দুটাকেই তাদের partially ব্লক করার ক্যাপাসিটি আছে, which is actually responsible for its better effect. এবং এই দুটো রিসেপ্টরকে পার্শিয়াল অ্যাগনিস্ট হওয়ার কারণে তাদের ইফেক্ট কিন্তু মোটামুটি সাস্টেইন থাকে এবং ইমিডিয়েটলি পাওয়া যায়, তাহলে প্রডিউস সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিমটমস বিকজ দে ওয়ার্ক অ্যাজ ইট রিকোয়ার। যে কোথায় কোনটা দরকার, নেগেটিভ সিমটমস সাধারণত হয়ে থাকে যে কর্টিক্যাল এরিয়াতেও, যে ডোপামিন কমে যাওয়াতে, তো সেটা লিম্বিক এরিয়াতে, সেটা নর্মালি এটা কি করে কিছুটা ফিরিয়ে আনে 25% রেসপন্সেস, and that is why aripiprazole is preferred and also active in both reducing positive and negative symptoms. তো দেখো যে aripiprazole capacity to stimulate D2 receptor in brain areas where synaptic DLL level যে prefrontal neurons এর, এবং আরেকটা দেখো যে অ্যাক্টিভিটি মেসোলিম্বিক এরিয়া, যেটা আমরা কর্টেক্স এখানে আবার শুধু মেসোলিম্বিক বললেই হবে, ডোপামিন অ্যাক্টিভ when dopamine concentration are high, যেটা হায়ার অ্যাক্টিভিটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এরা এখানে কমিয়ে দিতে সাহায্য করে। ADME এর দিকে 2D6 and 3A4 convert aripiprazole to active metabolites dihydroaripiprazole, যেটা কিন্তু নিজেও আছে অ্যাক্টিভ এবং ইফেক্ট শো করে, এবং এই কারণে এদের টি হাফ বা হাফ লাইফ অনেক লং। তো হোয়াট আর দ্য ডোজেস প্রেফার্ড, সাধারণত 10 থেকে 15 মিলিগ্রাম, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 30 মিলিগ্রাম পার ডে। তোমরা দেখেছিলে আমি যখন লং অ্যাক্টিং LAI দেখিয়েছিলাম, লং অ্যাক্টিং ইনজেক্টেবল হিসাবেও কিন্তু অ্যারিপাইপ্রাজল ব্যবহার করা হয়ে থাকে। তো টার্গেট ডোজ হচ্ছে 10 to 15 milligram, effective dose range at a milligram, clinical trials have focused that exceeds 10 to 50 milligram per day, যদি এক্সিড করে, যেমন ম্যাক্সিমাম ডোজ 30 মিলিগ্রাম, কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখিয়েছে যে আসলে 10 থেকে 15 মিলিগ্রাম শো দ্য ম্যাক্সিমাম বেনিফিটস। হ্যাঁ, প্যারেন্টাল ফর্মুলেশন তোমরা দেখো যে সাধারণত যে এক্সটেন্ডেড রিলিজ ইন্ট্রামাসকুলার সাসপেনশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি 400 মিলিগ্রাম IM ওয়ান্স, এবং অ্যারিপাইপ্রাজল IR মানে হচ্ছে ইমিডিয়েট রিলিজ, IM মানে হচ্ছে ইন্ট্রামাসকুলার। ইমিডিয়েট রিলিজ 10 to 20 মিলিগ্রাম শুরু করতে হবে কিন্তু যখন হচ্ছে IM দেওয়া হবে, কারণ ইট টেকস টাইম টু রিচ দ্য প্লাজমা কনসেন্ট্রেশন, তাহলে ওয়ান্স ডে ফর 14 ডেজ কিন্তু ওরালিও খাওয়াতে হবে। আবার তোমরা দেখবে ফার্স্ট জেনারেশনের সাথে কিন্তু অ্যান্টি পার্কিনসনিজমের ওষুধও কিন্তু দিতে হয় ওরালি, যদি ফার্স্ট জেনারেশন লং অ্যাক্টিং when patient are not responding to others. মেইনটেনেন্স ডোজ হচ্ছে 300 to 400 মিলিগ্রাম IM once a month, এবং সবসময় দেখা যায় যে লং অ্যাক্টিং ইনজেক্টেবলস এর ক্ষেত্রে 26 দিনের আগে, মানে লিস্ট, হ্যাঁ আমরা বলে থাকি 3 সপ্তাহের আগে, বা এখানে লিখেছে দেখো 26 দিনের আগে আর একটা ডোজ না দেওয়াটা, তার মানে ইন বিটুইন ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজের মধ্যে মোর দ্যান 26 ডেজ প্লাস থাকতে হবে, হ্যাঁ, যে এই গ্যাপটা।
এখন আমি জাস্ট একটা ওভারঅল অ্যান্টিসাইকোটিক এজেন্টস এর এডিএমই যদি বলি, তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগস ডেফিনেটলি তারা যেহেতু সিএনএস এ কাজ করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে হবে, লিপোফিলিক এবং অ্যাকুমুলেট ইন দ্য ব্রেন, লাং অ্যান্ড আদার টিস্যুজ যেখানে রিচ ব্লাড সাপ্লাই আছে। এরা প্রোটিন বাউন্ড, প্লাজমা প্রোটিন বাউন্ড, কিন্তু ওরা মেইনলি বাইন্ড করে অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। কাজেই যে সমস্ত ড্রাগ প্রি অ্যালবুমিনের সাথে বাইন্ড করে তাদেরকে সাধারণত ডিসপ্লেস করে না। অ্যান্টিসাইকোটিক এজেন্টস এর একটা অসুবিধা হচ্ছে যে প্রেগনেন্সিতে দিলে এরা ফিটাল সার্কুলেশনে যায়, তার মানে প্লাসেন্টা ক্রস করে ব্রেস্ট মিল্কে ডিউরিং ল্যাকটেশনের সময় তারা দিলে ব্রেস্ট মিল্কে তারা সিক্রেটেড হয়। যদিও তাদের হাফ লাইফ দেখবে শর্ট, এখানে একটা দেখো কোথায় যেন হাফ লাইফ দেখলাম, যে তোমরা দেখবে যে হাফ লাইফ শর্ট থাকলেও তাদের যে অ্যাক্টিভ মেটাবোলাইটস এবং এদের সাধারণত লং হাফ লাইফ থাকে, এবং অ্যান্টিসাইকোটিক মেডিকেশন ইউজুয়ালি পারসিস্ট ফর অ্যাটলিস্ট 24 আওয়ার্স যদি একটা ডোজ নেওয়া হয়। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য কেসেস অ্যান্টিসাইকোটিক ড্রাগ ওয়ান্স ডেইলি ডোজিংটাকে পারমিট করে। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ মাই লেকচার। পরে আরো কিছু তোমাদের আছে, এটা সাপোর্টিভ, যেটা অনেক আরো এক্সপ্লানেশন আছে যেগুলো আমি ছোট করে নিয়ে এসেছি। এ পর্যন্ত সব কভার করেছে। হ্যাঁ, তো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, দেন উইল এন্ড দ্য ক্লাস। আর আমি পরে তোমাদের লেকচার শিট পাঠিয়ে দেব। তোমাদের রেফারেন্স হচ্ছে গুডম্যান অ্যান্ড গুলমান, দ্য ফার্মাকোলজিক্যাল বেসিস অফ থেরাপিউটিক্স। এছাড়া অন্য বইও পড়তে পারো। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা এখন ক্লাসটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম তাহলে আমাদের তো ক্লাস ম্যাম শেষ হয়েছে, তাহলে আমাদের একটা ম্যাম লাস্ট শুধু রিভিউ ক্লাস লাগবে না ম্যাম? হ্যাঁ, একটা রিভিউ ক্লাস থাকবে, আর সবগুলো আমার মনে হয়েছে শেষ হয়েছে। আমি কালকে আবার একটু চেক করবো। হ্যাঁ, তোমাদের জি সব অন্যান্য ক্লাস, তোমাদের পরীক্ষা কবে হবে? ম্যাম, এটা নিয়ে কথাবার্তা চলতেছে ম্যাম। আমাদের কোর্স তো শেষ, এখন এটা নিয়ে পরীক্ষা কমিটি যারা আছে ওদের সাথে কথাবার্তা, চেয়ারম্যান স্যারের সাথেও কথাবার্তা চলতেছে, এখন আমাদের ফাইনাল ডিসিশন দেয় নাই। আচ্ছা, অসুবিধা নেই, আমি জাস্ট চেক করবো যে আমার কিছু বাকি আছে কিনা। আর যদি না থাকে দেন আই লেট ইউ নো, এবং তখন রিভিউ ক্লাস হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো জি মাচ। জি ম্যাম, ঠিক আছে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস উইকেন্ড। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম